আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে কোষ বিভাজনের চতুর্থ লেকচারে সবাইকে স্বাগতম। এর পূর্ববর্তী লেকচার ছিল কিসের উপর? কোষ চক্রের উপর। সো সেই কোষ চক্র যারা দেখোনি একটু দেখে নিবা, কারণ সেই ক্লাসটার সাথে আজকের ক্লাস একটু রিলেটেড। ওকে, কোষ চক্র দুটি ধাপে বিভক্ত ছিল, ইন্টারফেস এবং ছিল এমফেস। ওকে, তো গত ক্লাসে আমরা পড়েছিলাম হচ্ছে ইন্টারফেস, আজকে দেখবো এমফেস বা মাইটোসিস। ওকে, সো এই যে মাইটোসিস নিয়ে একটু করে হালকা পাতলা বর্ণনা দিই কি হোয়াট ইজ মাইটোসিস। তো তোমাদের বই লেখা আছে একটা কোষ থেকে দুইটা কোষ হয়ে যাওয়া, সমগুণ সম আকৃতির কোষ তৈরি করা। ওকে, সমস্যা নেই, সব কিছু ঠিক আছে। আচ্ছা, আমরা মাইটোসিসের আর একটা ভিন্ন সংজ্ঞা দিই আজকে। দেখো, নিউক্লিয়ার ম্যাটেরিয়াল মানে হচ্ছে নিউক্লিয়াসের ভেতরে যা থাকে তাকে কি বলা হয়? নিউক্লিয়ার ম্যাটেরিয়াল। সো নিউক্লিয়ার ম্যাটেরিয়ালগুলো দুভাগে বিভক্ত করে দুইটা কোষে প্রবেশ করিয়ে দেওয়ার যে প্রক্রিয়া তাকে বলা হয় মাইটোসিস। ওকে, আই রিপিট, নিউক্লিয়ার ম্যাটেরিয়ালগুলো দুভাগে বিভক্ত করে দুইটা কোষে প্রবেশ করিয়ে দেওয়ার যে প্রক্রিয়া তাকে বলা হয় মাইটোসিস। ওকে, আচ্ছা, এই যে মাইটোসিস, এই মাইটোসিস খুব সুন্দর একটা নাম। এই নামটা দেন হচ্ছে বিজ্ঞানী ওয়াল্টার ফ্লেমিং, আমাদের সে পরিচিত বিজ্ঞানী ওয়াল্টার ফ্লেমিং। এবং মাইটোসিস দুইটা পর্যায়ে বিভক্ত, দুইটা ধাপে বিভক্ত। কীরকম? একটা হচ্ছে ক্যারিওকাইনেসিস, এটা হচ্ছে সাইটোকাইনেসিস। ক্যারিওকাইনেসিস কি? নিউক্লিয়াসের বিভাজন আমরা হচ্ছে প্রথম লেকচারে দেখছিলাম, এবং সাইটোকাইনেসিস সাইটোপ্লাজমের বিভাজন। ওকে, এই যে ক্যারিওকাইনেসিস বা হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন, এই নামটা দেন বিজ্ঞানী স্লাইকার। ওকে, সমস্যা নেই। সো মাইটোসিস বিভাজনকে পাঁচটা পর্যায়ে মোটামুটি ভাগ করা যায়। প্রোফেজ, প্রোমেটাফেজ, যদিও প্রোমেটাফেজ নামে কোনো পর্যায় নাই, তবু আমাদের বিজ্ঞানী আবুল হাসান যেহেতু লিখছে, সো আমাদের পড়তে হবে। তাহলে প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলিফেজ, হচ্ছে পাঁচটা পর্যায়। এই পাঁচটা পর্যায়ে আজকে আমরা একটু দেখব কিভাবে কি হয়, বিস্তারিত আলোচনা। মাইটোসিস নিয়ে বিস্তারিত আলোচনা হচ্ছে আজকে। সো দেখো, এটা একটা নিউক্লিয়াস, এই পুরোটা হচ্ছে একটা কোষ। এটা একটা নিউক্লিয়াস, আমরা বলছি নিউক্লিয়াসের বিভাজনকে বলে ক্যারিওকাইনেসিস। ওকে, তাহলে এই নিউক্লিয়াস যখন দুটা হয়ে যাবে তখন আমরা একে বলবো কি? ক্যারিওকাইনেসিস। দেখো, নিউক্লিয়াস নিউক্লিয়াস নিউক্লিয়াস, এই যে নিউক্লিয়াস দুইটা হয়ে গেছে, একটা থেকে নিউক্লিয়াস দুইটা। সো এই পর্যায় পর্যন্ত আমরা এটাকে কি বলবো? এই পর্যায় পর্যন্ত এটাকে আমরা বলবো ক্যারিওকাইনেসিস। ওকে, এরপরের পর্যায়টা দেখো, পরে ফিগার খেয়াল করো তোমরা, এখানে দেখো পুরো কোষটা হচ্ছে দুভাগে বিভক্ত, এই পুরো কোষটা দুভাগে বিভক্ত হয়ে গেছে। সো এটাকে বলবো আমরা সাইটোকাইনেসিস, সাইটোপ্লাজম সহ বিভক্ত হয়ে গেছে। তো তুমি যদি একটু খেয়াল করো, দেখো ক্যারিওকাইনেসিসের ফলে নিউক্লিয়াসের সংখ্যা একটা থেকে দুইটা হয়ে যাচ্ছে, মানে নিউক্লিয়াসের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আর সাইটোকাইনেসিসের ফলে পুরো কোষটা বিভক্ত হয়ে কোষের সংখ্যা বৃদ্ধি করতেছে। সো সাইটোকাইনেসিসের ফলে কি হয়? কোষের সংখ্যা বৃদ্ধি করতে। ওকে, ইনফোটা একটু মনে রাখবা। দেখো, সো মাইটোসিসের প্রথম পর্যায়ে কি? প্রোফেজ, সবাই জানি আমরা, সেই যে ক্লাস 6-7 থেকে মনে হয় এগুলো পড়ে আসতেছে। সো প্রোফেজ, হোয়াট ইজ প্রোফেজ? প্রো মানে হচ্ছে প্রথমে, আদি, বা হচ্ছে তোমার প্রাক, ফেজ মানে দশা। তাহলে প্রোফেজের বাংলা হচ্ছে আদ্য পর্যায় বা প্রাক পর্যায়। প্রোফেজ আমরা বলতে পারি তাহলে মাইটোসিসের প্রথম পর্যায়, এবং প্রোফেজ সবচেয়ে দীর্ঘ একটা পর্যায়। ওকে, তো প্রোফেজের আগের যে দশা সেটা কি ছিল? G2। গত ক্লাসের ক্ষেত্রে আমরা যদি গত ক্লাস কারো মনে থাকে, তাহলে প্রোফেজের আগে ছিল G2 গ্যাপ। G2 গ্যাপ অতিক্রম করে একটা কোষ মাইটোসিসে ঢুকতেছে, মানে প্রোফেজ হবে তার G2-র পরে। ওকে, তাহলে আমরা সেখানে দেখছিলাম কি G2-তে অনেকগুলো প্রোটিন, তারপর হচ্ছে এনজাইম সংগ্রহ করতে হবে কোষকে, কারণ সে মাইটোসিসে প্রবেশ করতেছে। মাইটোসিসের প্রথম ধাপ হচ্ছে প্রোফেজ। সো এ পর্যায়ে এসে কোষ হচ্ছে, এটা যদি কোষের ফিগার হয়, দেখো আমরা যখন এস দশা দেখছিলাম ইন্টারফেজে, এস দশায় কী হয়েছিল? ডিএনএ রেপ্লিকেশন বা হচ্ছে সিনথেসিস, ডিএনএ সংশ্লেষণ হয়ে গেছিলো। সেখানে 2n থেকে 4n হয়ে গেছিলো। চলো, ডিএনএ চিত্র এটা থেকে, ক্রোমোজোমের চিত্র এটা থেকে এটা হয়ে যাবে। ওকে, সো এই চিত্রটা দেখো এখানে প্রোফেজের মধ্যে। সো প্রোফেজ কী করবে? আমরা যে G2 গ্যাপের মধ্যে যে
প্রোটিন, তারপর হচ্ছে এনজাইম সংগ্রহ করছিলাম। সেই প্রোটিন ও এনজাইমের মধ্যে কিছু কিছু প্রোটিন এই প্রোফেজের মধ্যে ক্রোমোজোম যেগুলো আছে, ক্রোমোজোম তাদের সংকুচিত করবে। তাদের কি করবে? সংকুচিত। অনেকগুলো পেঁচানো থাকে, ক্রোমোজোমগুলোকে সংকুচিত করে। কোনো একটা তুমি লম্বা মানুষ তাকে যদি বাটি করে দাও চাপ মেরে, তাহলে সে কী হবে? বাটি হয়ে যাবে, মানে খাটো হবে এবং পাশে বেড়ে যাবে, মোটা হবে। তাহলে প্রোফেজ পর্যায়ে ক্রোমোজোম খাটো এবং মোটা হতে থাকে। ওকে, এরপরে দেখো এটা হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসের এই পাশে যে গুল্লা, পাশের যে গিয়া, এটাকে বলা হয় কি? নিউক্লিয়ার মেমব্রেন। সো নিউক্লিয়ার মেমব্রেন ও এক ধরনের প্রোটিনের ফলে নিউক্লিয়ার মেমব্রেনটা হচ্ছে তোমার বিলুপ্ত হতে শুরু করে। ওকে, যদি আমাদের বইয়ে এটা এভাবে দেখানো নাই, বিলুপ্ত করে দেখানো না, কিন্তু এটা প্রোফেজ থেকে বিলুপ্ত হওয়া শুরু করে। ওকে, তাহলে প্রোটিনের কারণে প্রোফেজ থেকে নিউক্লিয়ার মেমব্রেন বিলুপ্ত হবে এবং ক্রোমোজোম সংকুচন হবে। তো এটাকে বলা হয় পানি হারায়। পানি হারায় মানে কি? ডিহাইড্রেশন। হাইড্রেশন মানে পানি যোগ, ডি মানে হচ্ছে হারায়। সো ডিহাইড্রেশন মানে হচ্ছে পানি বিয়োজন, পানি চলে যাবে। পানি চলে যাওয়ার ফলে এরা কি হয়? মোটা হয়, খাটো হয়। ওকে, সো এটাই বলা আছে যে আমাদের প্রোফেজের মধ্যে। সো এখান থেকে একটা কোয়েশ্চেন আসে, দেখো এটা একটা মেডিকেল কোয়েশ্চেন এবং খুবই কনফিউজিং উত্তর। কোয়েশ্চেনটা ছিল এরকম: কোন পর্যায়ে নিউক্লিওলাস, এই যে এটা হচ্ছে নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিওলাস বা নিউক্লিয়ার মেমব্রেনের বিলুপ্তি ঘটে? দেখো আমি বলতেছি প্রোমেটাফেজ নামে আসলে কোনো পর্যায় নেই। ওকে, সো প্রোফেজের মধ্যেই হচ্ছে এগুলার বিলুপ্ত হয়ে যায়, নিউক্লিওলাস এবং এই যে নিউক্লিয়ার মেমব্রেন। কেন বিলুপ্ত হয় দেখো, তুমি একটু খেয়াল করো। তোমার উদ্দেশ্য হচ্ছে যে এই যে নিউক্লিয়ার ম্যাটেরিয়ালগুলো নিউক্লিয়াসের মধ্যে, এগুলোকে দুইটা কোষের মধ্যে ঢুকাই দিতে হবে নিউক্লিয়ার ম্যাটেরিয়ালগুলো। এখন তুমি যদি এই যে পর্দাটা, নিউক্লিয়ার মেমব্রেনটা না সরাও বা নিউক্লিয়ার মেমব্রেনটা যদি না যায়, তাহলে এটা কিভাবে দুইটা কোষের মধ্যে প্রবেশ করবে? সো আমাদের প্রথম কাজ হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন, এটাকে ভাঙতে হবে বা এটাকে অদৃশ্য করতে হবে। সো এটা প্রোফেজ পর্যায়ে অদৃশ্য হয়ে যায় এবং সেই কোয়েশ্চেনের উত্তর হবে প্রোফেজ। ওকে, বই কি লেখা আছে দরকার নেই, কারণ এটা হচ্ছে একটা মেডিকেল কোয়েশ্চেন। তোমাকে যদি কোয়েশ্চেন আসে মনে রাখতে হবে যে এটা পূর্ববর্তী মেডিকেল কোয়েশ্চেন ছিল, সেটা অলরেডি রিপিট করছে। সো উত্তর দিবা তুমি প্রোফেজ। আচ্ছা, ওকে, তাহলে নিউক্লিয়াস একটু কি হলো? খাটো হলো এবং মোটা হলো। আচ্ছা, আমাদের মনে আছে যে জি টু গ্যাপে আমরা কি করছিলাম? সেন্ট্রিউল তৈরি করছিলাম। ধরো এগুলো হচ্ছে সেন্ট্রিউল। তো সেন্ট্রিউলগুলো এখন দুই পাশে চলে যাবে। সেন্ট্রিউল থেকে কি তৈরি হয়? মাইক্রোটিউবুল। সেই মাইক্রোটিউবুল থেকে তৈরি হবে তোমার স্পিন্ডল যন্ত্র বা স্পিন্ডল তন্তু। ওকে, সেই মাইক্রোটিউবুল স্পিন্ডল তন্তু বা স্পিন্ডল যন্ত্র কি? স্পিন্ডল তন্তু বা স্পিন্ডল যন্ত্র হচ্ছে মাইক্রোটিউবুলে। ওকে, মাইক্রোটিউবুলকে আমরা এখানে স্পিন্ডল যন্ত্র বলতেছি। দেখো, সো এখানে তৈরি হচ্ছে কি? স্পিন্ডল তন্তু বা হচ্ছে স্পিন্ডল যন্ত্র। দেখো এখানে তোমার হচ্ছে এটা বিলুপ্ত হয়ে যাচ্ছে, নিউক্লিয়ার মেমব্রেনটা সম্পূর্ণ বিলুপ্তি, অর্ধেক বিলুপ্তি, কথা নাই। কোয়েশ্চেন হচ্ছে আমাদের যেটা, যদি কোয়েশ্চেনটা আসে তুমি উত্তর দাগাবা প্রোফেজ। প্রোমেটাফেজ দাগানো কোনো কোয়েশ্চেন হয় না এখানে। ওকে, সো তাহলে দেখো আমাদের সেন্ট্রিওল থেকে মাইক্রোটিউবুল থেকে স্পিন্ডল তন্তু তৈরি হবে। এই স্পিন্ডল তন্তুর সাথে আমাদের যে ক্রোমোজোম সেগুলো লেগে আছে। দেখো ক্রোমোজোম, তো পুরোটা হচ্ছে তোমার স্পিন্ডল তন্তু। তো এটার সাথে তো ক্রোমোজোম লাগানো নাই, এটার সাথে লাগানো আছে, এটার সাথে লাগানো আছে। ওকে, তো যাদের সাথে লাগানো নাই তারাও হচ্ছে স্পিন্ডল তন্তু, কিন্তু যাদের সাথে লাগানো আছে তাদেরকে একটা আলাদা নামে ডাকা হয়, বলা হয় ট্রাকশন ফাইবার। ওকে, সো আমি বলতে পারি সকল স্পিন্ডল যন্ত্রই, সকল বিষয়টা এভাবে বলা যায়, সকল ট্রাকশন ফাইবারে হচ্ছে স্পিন্ডল ফাইবার বা স্পিন্ডল তন্তু, কিন্তু সকল স্পিন্ডল তন্তু ট্রাকশন ফাইবার নয়। ট্রাকশন ফাইবার তাদেরই বলবো যাদের সাথে ক্রোমোজোমটা থাকবে। ওকে, ক্রোমোজোমের এই পয়েন্টটা হচ্ছে সেন্ট্রোমিয়ার। ওকে, এটাকে বলা হয় সেন্ট্রোমিয়ার, যেটা তোমার হচ্ছে স্পিন্ডল তন্তুর সাথে যুক্ত থাকে, সেন্ট্রোমিয়ার। তো দেখো, তাহলে আমরা আছি প্রোমেটাফেজ পর্যায়ে। প্রোমেটাফেজ মানে কি? প্রো মানে আগে, মেটাফেজ, মেটা মানে হচ্ছে মধ্য। তাহলে মধ্য পর্যায়ের আগে এটাকে বলা হয় প্রাক মধ্য পর্যায়। তাহলে এটা কি, এটার নাম কি? প্রাক মধ্য পর্যায়ে আমরা আছি। কি কি হচ্ছে দেখো,
এই যে ক্রোমোজোমগুলা, এই ক্রোমোজোমগুলা তাহলে স্পিন্ডল তন্তুর সাথে লেগে আছে এবং স্পিন্ডল তন্তুর সাথে লাগানো অবস্থায় এদের কাজ হচ্ছে এরা চায় মাঝখানে চলে আসতে চায়। এই যে মাঝখান, এই যে এই দুইটা মেরুর এই মধ্যবর্তী স্থানকে বলা হয় বিষুবীয় অঞ্চল, মানে মাঝখানের অঞ্চল বা ইকুয়েটর। তাহলে দুই মেরুর মধ্যবর্তী স্থানকে কি বলা হয়? ইকুয়েটর বা বিষুবীয় অঞ্চল। তো মনে রাখবা। সো ক্রোমোজোমগুলো চায় বিষুবীয় অঞ্চলে আসতে। তো মনে হয় যে তারা নৃত্য করতেছে, তুমি এখানে মাঝখানে দাঁড়িয়ে তোমার হাত দুটা যদি এভাবে নাড়াও মনে হবে যে তুমি নৃত্য করতেছো। তো এই জন্য এটাকে বলা হয় ক্রোমোজোমীয় নৃত্য। তাহলে তোমাকে পরীক্ষায় প্রশ্ন দিবে ক্রোমোজোমীয় নৃত্য দেখা যায় কোন পর্যায়ে? প্রোমেটাফেজ পর্যায়ে। ওকে, ক্লিয়ার? আচ্ছা, প্রোমেটাফেজ পর্যায়ের পরে ক্রোমোজোমগুলো মাঝখানে চলে আসতেছে এবং মেটাফেজ পর্যায়ে মধ্য পর্যায়ে মাঝখানে ক্রোমোজোমগুলো মাঝখানে চলে আসে। এই যে ক্রোমোজোম মাঝখানে চলে আসলো, ক্রোমোজোমগুলো মাঝখানে বা বিষুবীয় অঞ্চলে চলে আসলো, এটাকে বলা হয় মেটাকাইনেসিস। ওকে, পরীক্ষায় আসবে মেটাকাইনেসিস কি? ক্রোমোজোম যে মাঝখানে চলে আসলো মেটাফেজ পর্যায়ে, এটা হচ্ছে মেটাকাইনেসিস। বা তোমাকে বলবে মেটাকাইনেসিস দেখা যায় কোন পর্যায়ে? মেটাফেজ পর্যায়ে। মেটাফেজ। ওকে, তো এই পর্যায়ে ক্রোমোজোমগুলো অনেক মোটা, মেটাফেজ মোটা এবং মনে রাখতে পারো মোটা এবং খাটো হয়। সর্বাধিক মোটা ও খাটো হচ্ছে মেটাফেজ পর্যায়ে, এবং যেহেতু মোটা ও খাটো হয় তো এদেরকে খুব ভালোভাবে হচ্ছে দেখা যায়। আচ্ছা, সেই যে প্রক্রিয়া ক্রোমোজোমগুলো এরকম মোটা ও খাটো হয় সেটাকে বলা হয় কয়েলিং, সুপার কয়েলিং। তো তোমাকে বলবে সুপার কয়েলিং কোথায় দেখা যায়? মেটাফেজ পর্যায়ে। খেয়াল রাখবা, সুপার কয়েলিং মেটাফেজ পর্যায়ে, মেটাকাইনেসিস মেটাফেজ পর্যায়ে। আচ্ছা, এবং মেটাফেজ পর্যায়ে ক্রোমোজোমগুলো সর্বাধিক খাটো ও মোটা হয়, এবং যেহেতু খাটো ও মোটা হয় তাহলে এদেরকে খুব ভালোভাবে দৃষ্টিগোচর হয় হচ্ছে কোন ধাপে? মেটাফেজ ধাপে। আচ্ছা, মেটাফেজের পরবর্তী ধাপ হচ্ছে অ্যানাফেজ। অ্যানা মানে হচ্ছে গতি মানে হচ্ছে কি? দৌড়ানো, গতি ফেজ, বা হচ্ছে এটাকে বলা হয় গতি পর্যায়। অ্যানাফেজকে বলা হয় কি? গতি পর্যায়। দেখো, খেয়াল করো, এই যে ক্রোমোজোম এগুলো কিন্তু স্পিন্ডল তন্তুর সাথে লাগানো। স্পিন্ডল তন্তুর এই যে সেন্ট্রোমিয়ার, ক্রোমোজোমের যে সেন্ট্রোমিয়ার, এই যে ক্রোমোজোমের যে সেন্ট্রোমিয়ার এর সাথে স্পিন্ডল তন্তুর দুই সাথে লাগানো। তো মেটাফেজ পর্যায়ে লাস্টের দিকে মাঝখানে সেন্টিমিয়ারটা হচ্ছে তোমার বিভক্ত হয়ে যায়। যে সেন্টিমিয়ার এটা বিভক্ত হয়ে যায়, এর ফলে সেন্টিমিয়ার বিভক্তির ফলে ক্রোমোজোমগুলো দুই দিকে টান খেতে থাকে, মাইক্রোটিউবুল এবং হচ্ছে স্পিন্ডল তন্তু দুই দিকে টান দেয়। ফলে ক্রোমোজোমের দেখো যখন বিভক্ত হয়ে যাবে, দেখো দুদিকে যখন টান দিবে, এটা একটা ক্রোমোজোম, এটা একটা ক্রোমোজোম। সো দেখো এরা এদিকে চলে, মাঝখান থেকে বিভক্ত হওয়ার ফলে এটা এদিকে যাবে, এটা এদিকে যাবে। সো দুই দিকে এরা যে মেরুর দিকে যায়, এগুলা কি? মেরু। তাহলে এরা মেরুর দিকে যায়, যে মেরুর দিকে চলন, গতি। তাই এই পর্যায়কে বলা হয় অ্যানাফেজ বা গতি পর্যায়। ওকে, তো দেখো এরা মাত্র তৈরি হলো না, তাদেরকে বলা হয় অপত্য ক্রোমোজোম। সো তুমি যদি খেয়াল করো এখানে দেখো ক্রোমোজোমগুলোর এই যে অপত্য ক্রোমোজোমগুলোর ফিগারগুলো অনেকটা ইংরেজি অক্ষরের BLJI এর মতো। BLJI, আমি যদি এখানে লিখি, ধরো হচ্ছে তোমার এখানে লিখি, এটা যেহেতু মুছে দিই আমরা, BLJI মনে রাখবা, BLJI। তাহলে BLJI শেপ কোথায় দেখা যায়? ক্রোমোজোমের অ্যানাফেজ পর্যায়ে। বি এর নাম হচ্ছে মেটাসেন্ট্রিক, এল হচ্ছে সাবমেটাসেন্ট্রিক, যে হচ্ছে অ্যাক্রোসেন্ট্রিক, আই হচ্ছে টেলোসেন্ট্রিক। ওকে,
তাহলে বি এর মতো গঠন হচ্ছে মেটাসেন্ট্রিক, নাম হবে এল এর মতো সাব, যে অ্যাক্রোসেন্ট্রিক, আই টেলোসেন্ট্রিক। এগুলো অনেকে অনেক নেমোনিক্স দিয়ে মনে রাখে, তুমি এগুলো জাস্ট মুখস্থ করবা, নেমোনিক্সের দরকারই নাই এখানে। সব কিছুতে নেমোনিক্স যদি কাটা তাহলে তোমার আর পড়ালেখারই দরকার নেই, তুমি এগুলো মুখস্থ করবা, এগুলো 9 10 মুখস্থ করার এসের কথা। যদি ইন্টারমিডিয়েটে এসেও যদি জাস্ট বিএল যে নাম কিগুলো মনে রাখার জন্য ছন্দ খুঁজো, তাহলে তোমার ইন্টারমিডিয়েটে আর পড়ার দরকার নেই। ওকে, তাহলে দেখো আমাদের যে 2n থেকে 4n হয়েছিল কোথায়, S10 ইন্টারফেসে, সেই 4n দেখো এনাফেস পর্যায়ে বিভক্ত হয়ে 2n হয়ে গেছে। ওকে, যে 4n থেকে 2n হয়ে গেছে, আগে ছিল 2n, S10 ফলে 4n, এ পর্যায়ে আবার 2n। সো 2n থেকে 2n বলতে গেলে 2n থেকে 2n, মা ছিল 2n, সো ছেলের আর মধ্যেও হবে কি 2n। এই যে এটাই হচ্ছে সমতা রক্ষা। তাই এই মাইটোসিস পর্যায়কে, মাইটোসিস বিভাজনকে বলা হয় হচ্ছে সমীকরণিক বিভাজন। সমীকরণ কি, এক পাশে বাম পাশে কিছু থাকে, মাঝখানে সমান থাকে, ডান পাশে কিছু থাকে। তো যে বাম পাশে এবং ডান পাশে সমান দেয় কেন, কারণ দুই পক্ষের মান সমান। তো এখানে 2n থেকে 2n তৈরি হয়েছে, সো দুই পক্ষের মান সমান, তাই মাইটোসিসকে বলা হয় সমীকরণিক কোষ বিভাজন। ওকে, দেখো তাহলে এটা এনাফেস পর্যায় থেকে একটা কোয়েশন আছে, দেখো অপত্য ক্রোমোজোম তৈরি হচ্ছে কোন ধাপে এনাফেস, এটা মেডিকেল কোয়েশন। বলা আছে যে প্রতিটি ক্রোমাটিড দুটি ক্রোমাটিডে পরিণত হয় কোন ধাপে, মানে অপত্য ক্রোমোজোম তৈরি হয় কোন ধাপে, এনাফেস ধাপে, মনে রাখবা। ওকে, এনাফেসের পর্যায়ের ফলে আমরা যাব একদম লাস্ট স্টেজ, টেলোফেজ। দেখো এখানে ক্রোমোজোম এখানে ছিল এই টাইপের, শেপটা কীরকম, আর এখানে দেখো, কারণ যেহেতু এগুলো বিভক্ত হয়ে গেছে, বিভক্ত হওয়ার ফলে শেপ এটা না, সো এখানে একটা নিউক্লিয়াস, এখানে একটা নিউক্লিয়াস, দুটা নিউক্লিয়াস হয়ে গেছে। দুটা নিউক্লিয়াসের ফলে আমাদের উদ্দেশ্য ছিল কি, দুটা নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিয় উপাদানগুলো কি ঢুকাই দিব। দেখো নিউক্লিয় উপাদানগুলো দুইটা নিউক্লিয়াসের মধ্যে ঢুকেছে। সো এখন এই যে টেলোফেজ ধাপ, এটা হচ্ছে টেলু মানে হচ্ছে সর্বশেষ ধাপ, টেল যেমন আমাদের গরুদের লেজ তাকে একদম শেষে না, টেল বা লেজ। সো সেখান থেকে তুমি বলতে পারো যে টেলোফেজ মানে হচ্ছে শেষ ধাপ বা অন্ত পর্যায়। ওকে, এই যে টেলোফেজ ধাপে যাহা ঘটবে সেটা হচ্ছে প্রোফেজের একদম উল্টা। প্রোফেজ ছিল আদ্য পর্যায়ে, টেলোফেজ হচ্ছে অন্ত পর্যায়। আদ্য পর্যায় এবং অন্ত পর্যায়ের মধ্যে যা ঘটবে তা হচ্ছে উল্টা। প্রোফেজে কী হয়েছিল, পানি বের হয়ে গেছিল, সো টেলোফেজে পানি ঢুকবে। প্রোফেজে ক্রোমোজোমগুলো সংকুচিত হয়েছিল তোমার পানি ছেড়ে দিয়ে, কিন্তু টেলোফেজে ক্রোমোজোমগুলো সংকুচিত হবে না, লম্বা হবে। ওকে, এবং প্রোফেজের মধ্যে কী হয়েছিল, নিউক্লিয়ার মেমব্রেনগুলো হচ্ছে তোমার নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওলাস, এরা অদৃশ্য হয়ে যাচ্ছিল বা অদৃশ্য হয়ে গিয়েছিল, কিন্তু টেলোফেজে নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাস আবির্ভাব ঘটবে। ওকে, তাহলে দেখো আমরা দুইটা নিউক্লিয়াস পেয়ে গেছি। তাহলে এ পর্যন্ত এ ধাপ থেকে এ পর্যন্ত এটাকে বলা হচ্ছে ক্যারিওকাইনেসিস, কারণ এখানে দেখো দুইটা নিউক্লিয়াসের বিভাজন অলরেডি হয়ে গেছে, তাহলে ক্যারিওকাইনেসিস সম্পন্ন। এরপরে আমাদের উদ্দেশ্য হচ্ছে দুইটা কোষ তৈরি করা, দুইটা নিউক্লিয়াস তো তৈরি করা না। তো দেখো এই যে পুরো কোষটাকে তো বিভক্ত করতে হবে। এই যে তখন উদ্ভিদ ও প্রাণী কোষে যে মাঝখান দিয়ে গর্ত হওয়া শুরু করে, উদ্ভিদে হচ্ছে কোষ প্লেট, কোষ প্রাচীর তৈরি হবে দুইটা কোষের মধ্যে গর্ত হয়ে, আর প্রাণীতে হচ্ছে কি হয়, অ্যাক্টিন ও মাইসিন হচ্ছে অ্যাক্টিন ও মাইসিন প্রোটিনের সমন্বয়ে এখানে গর্ত হবে এবং হচ্ছে দুইটা কোষ হয়ে যাবে। এটাকে বলা হয় সাইটোকাইনেসিস। কিছু উদ্ভিদ বা প্রাণীতে দেখা যায় কি নিউক্লিয়াস তৈরি হয়ে গেছে, মানে ক্যারিওকাইনেসিস হয়েছে, এরপরে আর সাইটোকাইনেসিস হয় না, কিছু উদ্ভিদ প্রাণীতে দেখা যায়। তো সাইটোকাইনেসিস যদি না ঘটে, এই যে নিউক্লিয়াস যেটা তৈরি হয়েছে সেটা আবার প্রোফেজ ঘটাবে, আবার তৈরি হবে, তাহলে একটা কোষের মধ্যে অনেকগুলা নিউক্লিয়াস হয়ে যায়। এ ধরনের উদ্ভিদ যারা হচ্ছে একটা কোষের মধ্যে অনেকগুলা নিউক্লিয়াস থাকে, এ ধরনের উদ্ভিদ কোষকে বলা হয় সিনোসাইট। আমরা আরও বিস্তারিত পড়ব। এবং প্রাণীর ক্ষেত্রে যাদের এরকম একটা কোষে, যে প্রাণী কোষে একটা কোষের মধ্যে অনেকগুলা নিউক্লিয়াস থাকে, তাদেরকে বলা হয় প্লাজমোডিয়াম।
প্লাজমোডিয়াম এটা মনে রাখবা। তাহলে উদ্ভিদ কোষকে বলা হয় বহু নিউক্লিয়াস বিশিষ্ট উদ্ভিদ কোষকে বলা হয় কি সিনোসাইট, বহু নিউক্লিয়াস বিশিষ্ট প্রাণী কোষকে কি বলা হয় প্লাজমোডিয়াম। ওকে, তাহলে আমরা আজকে দেখলাম এটা কি মাইটোসিস প্রক্রিয়া। সো এটা খুব বেশি প্যারা না, ফিগারগুলো হচ্ছে ইম্পর্ট্যান্ট, তোমাদের বেশি কিছু নেই। দেখো মাইটোসিসের গুরুত্ব এটা ইম্পর্ট্যান্ট। কি ইম্পর্ট্যান্ট বলি আমি তোমাকে, মাইটোসিসের গুরুত্বের মধ্যে যে হেডলাইনগুলো আছে এগুলো ইম্পর্ট্যান্ট মেডিকেলের জন্য। এমসিকিউ এখানে আসবে, তোমাকে এখানে কয়েকটা হেডলাইন আছে তুমি এখানে দেখবা বৃদ্ধি এই সেই, এগুলো ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট দুটো আমি তোমাকে বলে দিচ্ছি। দেখো সেখানে আছে ক্রোমোজোমের সমতা রক্ষা, একটা হেডলাইন দেখবা। সো এখানে কনফিউশনটা কি, ক্রোমোজোমের সমতা রক্ষা হচ্ছে মাইটোসিস প্রক্রিয়ার ফলে, আর ক্রোমোজোম সংখ্যা ধ্রুব রাখা এটা হচ্ছে মিউসিস একটু পর যখন তুমি মিউসিস উল্টাবা তখন সেখানে দেখবা ক্রোমোজোম সংখ্যা ধ্রুব রাখা। মাইটোসিসে ক্রোমোজোমের সমতা থাকলে মাইটোসিস। ওকে, এরপর দেখবা জননাঙ্গ বৃদ্ধি এবং হচ্ছে জননকোষের বৃদ্ধি, এটা হচ্ছে মাইটোসিস। ওকে, জননকোষের বৃদ্ধি মাইটোসিসের সাথে মনে রাখবা অলওয়েজ বৃদ্ধি। আর জননকোষ তৈরি বা সৃষ্টি বললে মিওসিস, খুবই ইম্পর্টেন্ট এই লাইনগুলো। জননকোষ বৃদ্ধি বললে মাইটোসিস, জননকোষ তৈরি বা সৃষ্টি বললে মিওসিস। ওকে, সো এই দুটো পয়েন্ট তুমি পড়ার সময় একটু ভালো করে মনে রাখবা। আচ্ছা, তাহলে মাইটোসিসের ফলে আমরা কি পাচ্ছি, একটা কোষ থেকে দুইটা কোষ পাচ্ছি মাইটোসিসের ফলে। ওকে, আমরা যদি এখন আরেকটা বিষয় দেখি, দেখো এখন আমরা মাইটোসিসকে একটু গণিতের সাথে রিলেট করব, মাইটোসিসের সাথে একটু গণিত খাটাবো, জীববিজ্ঞানে একটু গণিত আনবো। খেয়াল করো, তাহলে মাইটোসিসের ফলে একটা কোষ থেকে তৈরি হচ্ছে দুইটা কোষ। আমি যদি সেই বাচ্চাকালের চিত্রটা আঁকি আরেকবার, তুমি দেখো এটা একটা কোষ। সো মাইটোসিস যদি হয় একটা কোষ থেকে দুইটা কোষ তৈরি হবে, আবার যদি মাইটোসিস হয় দুইটা কোষ থেকে আবার কোষ তৈরি হবে। ওকে, সেখানে মাইটোসিস হচ্ছে। আচ্ছা, একটা কোষ থেকে মাইটোসিসের ফলে দুইটা, মাইটোসিসের ফলে আবার দুইটা থেকে চারটা। ওকে, তুমি এই যে চিত্র ফিগারটা এরকম কোনো চিত্র তুমি গণিতে দেখছো কিনা? গণিতে এরকম একটা চিত্র আছে, কোথায়? সম্ভাবনা অধ্যায়ে। তুমি যখন সম্ভাবনা অধ্যায়টা পড়বা সেখানে একটা দেখবা যে কি আছে, প্রবাবিলিটি ট্রি বা সম্ভাবনার গাছ। একটা মুদ্রাকে উপরে নিক্ষেপ করলে হেড এবং টেল আসবে, যে চিত্র। আমি যদি একটু আঁকি, দেখো কি ছিল চিত্রটা, কীরকম ছিল। একটি মুদ্রা, তুমি যদি ধরো এটা একটা মুদ্রা, তুমি যদি তাকে উপরে নিক্ষেপ করো তাহলে দুইটি ঘটনা ঘটতে পারে, হয় হেড আসবে নাহলে কি আসবে, টেল আসবে। ওকে, তাহলে তুমি যদি আবার নিক্ষেপ করো হেড অথবা হচ্ছে টেল, হেড টেল। সো এর আগের চিত্র এবং হচ্ছে এই চিত্রটা ফুললি সেম না? তাহলে তুমি একটা বিষয় খেয়াল করো, একটি মুদ্রাকে তুমি যদি একবার নিক্ষেপ করো, নমুনা বিন্দু কয়টা? নমুনা বিন্দু হচ্ছে দুইটা, বা 2 to the power 1। ওকে, আমি লিখতে পারি, তুমি একটি মুদ্রাকে যদি দুইবার নিক্ষেপ করো, নমুনা বিন্দু কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা হয়। তুমি হিসাব করে দেখিও, চারটা নমুনা বিন্দু আসবে। তো 4কে আমরা লিখতে পারি 2 to the power 2। তুমি যদি একটি মুদ্রাকে 3বার নিক্ষেপ করো, 3বার, তাহলে নমুনা বিন্দুর সংখ্যা আসবে 8কে আমরা লিখতে পারি 2 to the power 4, 2 to the power 3। এটাকে আমরা লিখতে পারি হচ্ছে 2 to the power 3। তুমি যদি একটি মুদ্রা 4বার নিক্ষেপ করো তাহলে নমুনা বিন্দুর সংখ্যা আসবে কত? 16টা।
16টাকে তুমি লিখতে পারো 2 টু দি পাওয়ার 4। ওকে, তাহলে তুমি খেয়াল করো, একবার নিক্ষেপ করলে 2 টু দি পাওয়ার 1, দুইবার 2 টু দি পাওয়ার 2, তিনবার 2 টু দি পাওয়ার 3, চারবার 2 টু দি পাওয়ার 4। তাহলে আমি বলতে পারি যদি একটি মুদ্রাকে আমরা n বার নিক্ষেপ করি তাহলে নমুনা বিন্দুর সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n। ওকে, তাহলে দেখো একটি মুদ্রাকে আমি যদি n বার নিক্ষেপ করি নমুনা বিন্দুর সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n। ঠিক সেম ভাবে একটি কোষ এখানে যদি মুদ্রার জায়গায় আমরা কোষ বানাই দিই, এগুলাকে কোষ বানাই দিই, দেখো কোষ, দেখো একটি কোষকে তুমি একবার বিভাজন করলে কোষ তৈরি হয় কয়টা? দুইটা, মানে 2 টু দি পাওয়ার 1। আবার বিভাজিত হলে মানে হচ্ছে কোষ, একটি কোষ দুইবার বিভাজিত হলে কয়টা তৈরি হয়? একটা, দুইটা, তিনটা, চারটা, 2 টু দি পাওয়ার 2। সেম ভাবে একটি কোষ আরেকবার মানে তিনবার বিভাজিত হলে তৈরি হবে 2 টু দি পাওয়ার 3 টি কোষ, চারবার হলে 2 টু দি পাওয়ার 4। সো একটি কোষ যদি 5 বার 6 বার এরকম করতে করতে n বার বিভাজিত হয় তাহলে অপত্য কোষের সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n। সো একটি কোষ, এই কোষটা যদি মাইটোসিস প্রক্রিয়ায়, অবশ্য মাইটোসিস, একটি কোষ যদি মাইটোসিস প্রক্রিয়ায় n বার বিভাজিত হয় তাহলে অপত্য কোষের সংখ্যা কত হবে? 2 টু দি পাওয়ার n। তাহলে তোমাকে যদি পরীক্ষায় প্রশ্ন করে একটি কোষ মাইটোসিস প্রক্রিয়ায়, তোমাকে যদি প্রশ্ন করে একটি কোষ মাইটোসিস প্রক্রিয়ায় 10 বার বিভাজিত হয়েছে, অপত্য কোষের সংখ্যা কত? ওকে, তুমি বলবা একটি কোষ n বার বিভাজিত হলে অপত্য কোষের সংখ্যা হচ্ছে 2 টু দি পাওয়ার n। সো একটি কোষ মাইটোসিস প্রক্রিয়া যদি 10 বার বিভাজিত হয় অপত্য কোষের সংখ্যা হবে 2 টু দি পাওয়ার 10। এটা হচ্ছে আনসার। সো আশা করি পারবা। এখানে n এর মানটা একটু লিখে দিই, n ইকুয়াল টু কি? বিভাজন সংখ্যা, মানে কতবার বিভাজন হচ্ছে তোমাকে এটা বলে দিতে হবে। ওকে, সো এটা একটু মনে রাখবা। আজকে লেকচার হচ্ছে আমাদের এতটুকুই। পরবর্তী লেকচারে আমাদের লেকচার 5-এ থাকবে মাইটোসিসের তোমার মাইটোসিসের ফলে কি হয় এগুলো থাকবে, এরপরে থাকবে মিওসিস। সো আজকের লেকচার এতটুকুই। আসসালামু আলাইকুম।